আজকে সকালে খাস চাল মানে গোবিন্দভোগ চালগুলোকে একটু রোদে দিয়েছিলাম। চালগুলো কিন্তু বেশ পুরনো। কতদিনের তোমরা জানো? কতদিনের বললে ভুল হবে, কত বছরের। 3 বছরের পুরনো। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বছরের শেষ দিন, মানে আজ 31 ডিসেম্বর। আজকে সারাদিনটা কীরকমভাবে কাটালাম, কত আনন্দ করলাম, কত মজা করলাম, সেইটুকুই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আজকে প্ল্যান করেছি একটু বাসন্তী পোলাও বানাবো। তার জন্য চাই এই গোবিন্দভোগ চাল। মাথাতেই ছিল এত বছর হয়ে গেল, এবারে যদি এই খাস চালগুলোকে মানে গোবিন্দভোগ চালগুলোকে যদি না কাজে লাগাই, না কোনো কিছু করি, তাহলে এই চালগুলো এবার নষ্ট হয়ে যাবে। এই চালগুলো দিয়েছিল আমার মা আমার বাবার বাড়ি থেকে। যখন আমি ওই রান্নাঘরে রান্না করতাম, তোমাদের দাদাভাই রোজই বায়না করতো এটা খাবে ওটা খাবে। তো তার জন্য বেসিক্যালি যে পোলাও বা পায়েস এই জিনিসগুলো দেখবে এই খাস চালের খুব ভালো হয়। সেই জন্যই আমার মা তার জামাইয়ের জন্য এই চালগুলো দিয়েছিল। অনেক চাল দিয়েছিল, প্রায় ধরো 10 কেজি মতো চাল দিয়েছিল। তার মধ্যেই এতটুকুই আর কি বাকি রয়েছে। আর তার মধ্যে অশ্মি আজকে এত জ্বালাতন করছে মানে তোমাদের আমি কি বলবো। আজকেই এত কাজ আর আজকেই এত অশ্মির জ্বালাতন। আজকে অশ্মির বাবা সকাল সকাল বাজার চলে গেছে একটু চিকেন আনতে, আরও এটা ওটা টুকিটাকি জিনিস আছে এই সমস্ত কিছু আনতে। সেই জন্য অশ্মির বাবুর বড় অভিমান, কেন ওকে নিয়ে যায়নি। বাড়ির মধ্যে রেখে একবার বলছে এর বাড়ি যাব, একবার বলছে ওর বাড়ি যাব। সে তাদের বাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু সেখানেও উনি থাকবেন না, সাথে সাথে আমার সাথে চলে আসছেন। আবার বাড়ি নিয়ে আসছি, বাড়ি আসতে না আসতে আবার বলে ওদের বাড়ি যাব। এই নিয়ে আমি মনে হয় পাড়াটা আজকে সকাল থেকে 3-4বার চক্কর কেটেছি ওকে নিয়ে। এতই কাঁদছে যে ওর কান্না আমি আর থামাতে পারছি না। তারপর ওকে নিয়ে যখন বাড়ি ফিরলাম, তারপরে আবার ও বলে যে ও কাকার সাথে যাবে, মানে ওর যে অপু কাকা আছে ওর সাথে যাবে পিপিদের বাড়ি। গিয়ে সেখানেতেও টিকলো না, কাকার সাথে চলে এলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে এলো আরশি আর অতসী, ওরা 2 বোন এলো এখন অশ্মির সাথে খেলবে। সেটা দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম, তার কারণ অশ্মি কোথাও না টিকলেও বা কোথাও না থাকতে চাইলেও এদের সাথে আমাদের বাড়িতে খুব ভালোই খেলে। তার মধ্যে দেখলো মা আবার ভিডিও করা শুরু করেছে এতদিন পর। স্ট্যান্ডগুলো নিয়ে সেগুলোকে তো টানাটানি ওকে করতেই হবে। দেখলাম প্রথমেই চোখ পড়লো বাড়ি ফিরেই ওর ওই স্ট্যান্ডটার প্রতি, যেখানে আমি আমার মোবাইলটাকে সেট করে এখন তোমাদের সামনে ভিডিওগুলো করছি। সেই জন্য চেষ্টা করলাম ওকে একটুখানি কাজে ব্যস্ত করে নেওয়ার। তাই হলো, দেখলাম যে ওর নেশাটা একটু কাটলো, মানে ওই দিকের আকর্ষণটা একটু কাটলো। যাই হোক, চাল যতটুকু ছিল ততটুকু আর কি আমার লেগে গেছে, আর সামান্য একটু মতো পড়ে রয়েছে, যেটা ওই ধরো 100 থেকে 200 গ্রাম, মানে সেটা আর করবো না, কারণ সেটা করলে বেশি হয়ে যাবে। এই যে ওরা ওখানেতে খেলুক, আর এখানেতে আমি চালটাকে এখানে প্রিপারেশন করতে বসে পড়েছি। তোমরা সবাই জানো মোটামুটি বাসন্তী পোলাও কীভাবে বানায়। আমি এর আগে বহুবার বানিয়েছি, যতবার বানিয়েছি মেবি তোমাদের সাথে সবটা শেয়ারও করেছি। আজও একবার শেয়ার করে নিচ্ছি। আমি কোনো ফুড কালার ব্যবহার করি না। যে রঙটা হয় বাসন্তী কালারের হলুদ রঙের, সেটা হলুদ দিয়েই করি। পরে কিন্তু হলুদের কোনো স্মেলও ছাড়ে না, তো সেই জন্য ফালতু ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরে তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম, লবঙ্গ দিলাম, তারপরে দিলাম যে এলাচগুলো হয় সেইগুলো। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলাম, তার কারণ আমি দেখেছি গোটা যদি এলাচ আমি এর আগে যতবার দিয়েছি অতটা স্মেল আসে না, নয় আসে, কিন্তু মুখগুলো ফাটিয়ে দিলে সেটা কমে লাগে, মানে যতটা এলাচের পরিমাণের দরকার তার থেকে একটু কমই লাগে, এবং স্মেলটা কম দিলেও খুব ভালোভাবে আসে। আর এলাচের দাম তো তোমরা জানোই, তো এইভাবে যদি একটু বেশিই পাওয়া যায় স্মেলটা, বা কমে যদি পাওয়া যায়, তাহলে তো কোনো মানে অন্য কোনো অপশানের দরকারই নেই। তারপরে দিলাম ঘি। হ্যাঁ, এই ঘিগুলোকে কাজে লাগাচ্ছি। এই ঘিগুলো কখনকার জানো তো? এই কয়েকদিন আগে আমাদের এখানে বিসর্জন হলো, সেখানে তো রাঁধুনিরা এসে এলাহি কাণ্ড সমস্ত কিছু হয়েছে, তোমরা সেগুলো অবশ্যই দেখেছো আমার যতটুকু ধারণা। তো সেখানে এই ঘিগুলো আনা হয়েছিল। তো
তো যতটুকু লেগেছে, বাকি এই ঘিগুলো পড়েই ছিল বাড়িতে। আর আমাদের বাড়িতে ঘি তেমন কেউ পছন্দ করে না, তেমন কেউ মানে আমার শ্বশুরমশাই এবং তোমাদের দাদা ভাই দুজনই ঘি একদম পছন্দ করে না। আর ওরা যেহেতু পছন্দ করে না, সেহেতু বাড়িতে আমাদের যে সমস্ত রেগুলার সবজি রান্না হয়, নিরামিষই বলো আমিষই বলো আর যাই বলো, তাতে ঘি দেওয়ার চলটা এই বাড়িতে নেই। তো সেই জন্য অতটা ঘি খাওয়াও হয়ে ওঠে না। তো সেই জন্য এইগুলো পুরো নষ্টই হতো। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে যে দেশি ঘিগুলো রয়েছে সেইগুলো না দিয়ে বরঞ্চ এইগুলো দিয়ে আজকে করে ফেলি, না হলে বেকার নষ্ট হতো। এবারে তোমরা বলতেই পারো যে এই ঘিগুলো হেলথের জন্য একদমই ভালো না, কারণ এর মধ্যে অনেক কিছু মিক্স করা থাকে এটা ওটা। হ্যাঁ আমি জানি, কিন্তু দেখো সব জিনিসই তো টাকা দিয়ে কেনা হয়েছে এবং বাড়িতে রয়েছে, এবং সেগুলো আমি কেন ফেলে দেবো তোমরা বলো। তো সেহেতু যতটুকু সামান্য জিনিস রয়েছে একবার দুবার মনে হয় না যে এই সমস্ত জিনিস খেলে, আমরা তো ধরো রেগুলার খাচ্ছি না, একবার দুবার মাঝে মাঝে খেলে আমার মনে হয় না সেই রকম কিছু একটা প্রবলেম হতে পারে। তো সেই সমস্ত কিছু ভেবেই আর কি আমি এই ঘিগুলো কাজে লাগিয়ে দিলাম। তোমাদের কি মতামত আমাকে জানিও। এবারে আর কি হাত দিয়ে ভালো করে চটকে সব জিনিসগুলোকে একসাথে মিক্স করে নেওয়া। তারপরে মিক্স করতে গিয়ে দেখলাম চালটা একটু সাদা সাদা রয়ে গেছে, মানে হলুদের পরিমাণটা আমার ঠিকমতো হয়নি, অনেকটাই কম হয়ে গেছে। তারপরে আবার হলুদ নিয়ে আসি, হলুদ নিয়ে আবার কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিই, তারপর আবার কি মিক্সিং সব থেকে প্রবলেম করছিল এই তেজপাতাগুলো। মানে তেজপাতাটা যখন আমি মেশাচ্ছি, তারপর তেজপাতা থেকে কীরকম একটা স্প্রিংয়ের মতো তেজপাতাগুলো কাজ করছে আর চালগুলো এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। প্রথমে তো তোমরা দেখলে তেজপাতাগুলো বেছে আমি হাতে তুলে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যদি তেজপাতারও তো একটা হালকা ফ্লেভার থাকে, সেটা যদি ধরো ভালোভাবে না মাখানো যায়, যদি না মেশানো যায়, মানে এই একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো। তো সেই চিন্তা থেকেই আর কি বলতে পারো আবার সেই তেজপাতাগুলো আমি দিয়ে এইভাবে ভালো করে হাতের সাহায্যে মিক্স করি। তবে ঘিটা আমি আজকে পরিমাণে কমই দিয়েছি। এর আগে যতবার আমি এই রকম বাসন্তী পোলাও বানিয়েছি সেবারে ঘিটা একটু বেশিই দিতাম, কিন্তু এবারে একটু কম দিয়েছি। তার কারণ যেহেতু এটা দোকানের কেনা ঘি, বাড়ির তৈরি করা ঘি নয়, এবং আরও একটা কারণ হলো যে তোমাদের দাদাভাইয়ের কিছু হেলথ ইস্যু চলছে, তো সেই জন্য ঘিটা একটু অ্যাভয়েড করাই ভালো। তো সেই সমস্ত কিছু কথা মাথায় রেখেই বলতে পারো এইভাবে বানাচ্ছি। তো তোমরা জানিও আমার যে যুক্তিগুলো তোমাদেরকে দিলাম সেই যুক্তিগুলো তোমাদের কাছে কতটা যুক্তি লাগলো না অযৌক্তিক লাগলো, সবটাই জানিও। চলো, এখানে আমার মাখানো পুরোপুরি কমপ্লিট। এরপর এটাকে আমি মোটামুটি ধরো 1 ঘন্টা, না 1 ঘন্টার জন্য ভেবেছিলাম আমি রাখবো, কিন্তু সেটা 2 ঘন্টাও পেরিয়ে গিয়েছিলো। কারণ তোমাদেরকে বলি দিই যে বাড়িতে কাজু ছিল, কিন্তু কাজু যে কন্টেনারটা ছিল সেই কন্টেনারের ঢাকনাটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না। আর এর মধ্যেই তোমাদের দাদাভাই গেছে বাজার, আর আমার শাশুড়ি মা তোমরা জানো যে একটা হাত ফ্র্যাকচার, তো আমি যে কন্টেনারের ঢাকনাটা খুলতে পারছি না, ওনার পক্ষে সেটা তাহলে খোলা সম্ভব নয়। তো সেই সমস্ত কিছু কথা মাথায় রেখে যে তোমাদের দাদাভাই আসুক, তারপরে আর কি সে কন্টেনার ঢাকনাটা যদি খুলতে পারে তো ভালো, আর নাহলে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যদি তুমি না খুলতে পারো রিস্ক নিয়ে লাভ নেই, তুমি বাজার থেকে কাজু নিয়ে এসো। তো এই জন্যই আর কি একটুখানি লেট হয়ে গিয়েছিল। এই এই কি করছো তুমি? আমি বসে আছি। বসে বসে কি করছো? আমি সালাদ করছি। খেলা করছো? সালাদ করছি। সব পড়ে গেছে। খুলে যাবে কোথায় কি মুখটা শুধু মায়েরাই কেন চলে, বাবাগুলো চলুক। কি দেখছো? এই সিনটা সাধারণত হয়ে থাকে বাচ্চার মায়েদের সাথে, তাই না? বাচ্চার মায়েরা যখন কোনো কাজ করতে যায় বা রান্না করতে যায়, বাচ্চারা ঠিক সেই রকমভাবেই কোলেতে আটকে থাকে, কোল থেকে নামতেই চায় না। ঠিক এখানে হলো তার উল্টো। অস্মির বাবা অস্মিকে রেখে দিয়ে চলে গিয়েছিল বাজারে, সেই জন্য হয়েছিল ওনার অনেক অভিমান। তারপর বাবাকে পেয়েই আমাকে আর কাছে ঘেঁষতে দেবে না, আর ওর বাবাকে ছাড়বে না। এখন চলছে ও তোমাদের দাদাভাইয়ের পরীক্ষা কেন বললাম? বাজার থেকে আসতে না আসতেই চিকেন তৈরি করতে লেগে পড়েছে, মানে রান্না করতে।
কারণ আর কিছুক্ষণের মধ্যেই ওর মেয়ে খাবে। এই যেন এক পরীক্ষার সময় হয় না, আর আধ ঘন্টা আছে, আর 10 মিনিট আছে, আর 15 মিনিট আছে, তার মধ্যেই সমস্তটা কমপ্লিট করতে হবে। ঠিক এখানেও হয়েছে ঠিক সেরকম। কারণ বাচ্চার খিদে পেয়ে গেলে, ও তো ছোট মানুষ, ও তো বুঝবে না, ওর খিদের জন্য কান্নাকাটি শুরু করে দেবেই। ঠিক সেটাই হচ্ছে এখানেতে। অশ্মির বাবা তাড়াহুড়ো করে করছে রান্না, আর এখানেতে আর কি। আর এদিকেও আমাকে বানাতে হবে পোলাওটা, কারণ সময় হাতের কাছে চলে এসেছেই। এরপর যদি দেরি করি আমার মেয়েটা খেতে পারবে না। সেই জন্য অশ্মিকে বসিয়ে দিলাম সিঁড়িতে। ওকে বললাম, তুমি সিঁড়ি থেকে বসে বসে দেখো মা আর বাবা কি সুন্দর রান্না করছে। কিন্তু উনি যেখানে যাবেন সেখানে দুষ্টুমি ছাড়া কি শান্ত হয়ে উনি বসে থাকতে পারেন? সেটা আজও হচ্ছে। উনি সিঁড়িতে বসেছেন, আর ওখানে ফ্রিজের কিছু কন্টেনার ধুয়ে রাখা হয়েছে, সেটা নিয়েই খেলা শুরু। আচ্ছা, খেলা করছেন বেশ, তারপরে একটার পর একটা বায়না, মা স্পুন দাও, মা এটা দাও, মা ওটা দাও। তার মধ্যে ওখানে আবার ছিল একটা চালের বাটি, মানে কয়েকদিন আগে অশ্মি চাল ছড়িয়েছিল, সেই চালগুলো ঠাকুমা কুড়িয়ে ওই সিঁড়িতেই রেখেছে। সেইগুলোকে দিলেন আবার ছড়িয়ে পুরো সিঁড়িতে। সেটা দেখে তোমাদের দাদাভাই তো রেগে একদম বোম, আমাকে সেই বলেই যাচ্ছে, তুমি কি, তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি একবার আটকাতে পারছো না। কিন্তু আমি কি করব বলো, পোলাওটা তো আমাকে বানাতে হবে, নাহলে তো প্ল্যান করেইছিলাম তোমাদের দাদাভাই আসার আগে আমি কমপ্লিট করে ফেলবো। কিন্তু সেটা আর হলো কই। অশ্মির জন্য ডালও করেছি, কিন্তু সেটা যে কী করে করেছি সে আমিই জানি। কারণ তোমাদের দাদাভাই চলে যাবার পর তোমাদেরকে তো বললাম অশ্মি কী কাণ্ডটাই না করেছে, কোনো মতেই কোনো কাজ করতে পারছিলাম না। তারপর এই যে অগত্যা, প্রত্যেকটা মুহূর্তেই, প্রত্যেকটা সময়ই, প্রত্যেকটা সব কিছুই আর কি আমাদের জন্য স্পেশাল। আজকের এই মুহূর্তটাও তাই। বছরের শেষ দিনটা আমাদের এইভাবেই কাটছে, ঝামেলা, ঝগড়া, অশান্তি, হ্যাঁ সব কিছুই হচ্ছে। তার মধ্যে যদি বেশি কিছু হয়ে থাকে সেটা হলো এরকম ভালো লাগার কিছু মুহূর্ত, এত হাসি, এত ঠাট্টা। আর এই যে মুহূর্তটা, এই মুহূর্তটার দাম তো মানে অমূল্য। কোনো কিছুর বিনিময়ে এই মুহূর্তটা আমি আনতে পারবো না। আমরা দুজন এখানে দুটো কিছু রান্না করছি, দুটোই স্পেশাল রান্না, আর আমাদের মেয়ে ওখানে বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে। এই মুহূর্তটা কি আমি ফিরে পাবো বলো? তারপর এই যে যা ছিল ওনার কাজকর্ম করে চাল ছড়িয়ে এবারে একটা একটা জিনিস আমার হাতে ধরিয়ে দিচ্ছেন, আর শুধু বলছেন, মা এটা নাও, এটা নাও, এটা নাও। একবার দাও আর একবার নাও, এই চলছে সারাদিন ধরে। তারপরে আবার কি, অতক্ষণ তো উনি ওখানে বসে থাকতে পারবেন না। গুটি গুটি পায়ে এবার নামা শুরু মানেই হলো আবার দুষ্টুমি, আবার ছোটাছুটি। তোমাদের দাদাভাই এখন আমাকে বলছে উনি বাজার থেকে কী নিয়ে এসেছেন। উনি একবার বাজারে গেলে খালি হাতে কখনোই ফেরেন না, ব্যাগ ভর্তি করে তারপরে ওনাকে আসতে হয়। আর নিয়ে এসেছেন এত শাকের গল্প নয়, তোমাদেরকে আমি পরেই বলবো। এই শাকের প্রতি দুর্বলতা যেমন তোমাদের দাদা ভাইয়ের, আর ঠিক ততটাই অশ্মির। এত ছোট বাচ্চা যে শাক খেতে এতটা ভালোবাসে, এটা আমার প্রথমে কোনো দিনই জানা ছিল না। কারণ আমি কোনো ছোট বাচ্চাকে এত শাক প্রিয়, এত শাক খেতে ভালোবাসে এটা কখনোই দেখিনি, যেটা আমি অশ্মিকে দেখছি। তো যাই হোক, একদিকে আমি বানাচ্ছি এখানে পোলাও, আর একদিকে তোমাদের দাদাভাই বানাচ্ছে চিকেন। তবে এখানে একটা আমি ভুল করে ফেলেছি অশ্মির দিকে তাকাতে। সেটা তোমাদের দাদাভাই আমাকে বলেছিল কাজুগুলো একটু ভেঙে ভেঙে দিও, কিন্তু আমি এখানেতে কী করেছি, গোটায় দিয়ে ফেলেছি। সেটা নিয়ে আবার কি ঝামেলা, তুমি কেন গোটা দিলে। আমি সেই বললাম যে আমি অশ্মির দিকে তাকাতে, ওর দিকে ধ্যান দিতে এদিকে আমি গন্ডগোল করে ফেলেছি। আবার ঠিক আছে, যা দিয়েছি, বাকিগুলো আবার আমি আধখানা করতে বসি। তো প্রথমে ঘি দিয়েছি, তারপরেতে কাজু এবং কিশমিশগুলোকে ঘি দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, মানে জাস্ট ওই কালারটা একটুখানি ব্রাউনের দিকে আসবে, ঠিক সেরকমভাবে। তারপরে তো দিয়ে দেবো চালগুলো। আমি আগে থাকতেই তো সমস্ত কিছু মাখিয়ে রেখেছি, তো নতুন করে তো আর গরম মশলা দেওয়ার কোনো কিছুই নেই। যদি আমাকে বলো সবথেকে সহজ কি রান্না হয়, আমি তো বলবো পোলাও রান্না করতে কোনো ঝামেলা নেই। বরঞ্চ ভাত রান্না করতে আমার ভয় লাগে, কিন্তু পোলাও রান্না করতে আমার এতটুকু ভয় লাগে না। তোমরা শুনলে হয়তো হাসবে, কিন্তু এটাই ফ্যাক্ট। যাই হোক, উনি বলতে না বলতেই এসে হাজির। এসেই বায়না উনি কোলে চাপবেন, বাধ্য হয়ে ওনাকে কোলে নেওয়া। এই বাচ্চা কোলে নিয়ে যে রান্না করা কতটা কষ্টকর, যারা করে তারাই জানে। আমার তো পুরো হাত এবং কোমর দুটোই ধরে যায়। কিন্তু ওই যে সুরা, অশ্মির বাবা আজকে আছে, তো এখানে তো আমাকে দিতে হবে চালটা।
তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি অস্মিকে একটিবার নাও, নাহলে আমি এক হাতে করে অত ভারী চালকে নিয়ে কিভাবে আমি দেব, কারণ আমার বাঁ হাতটা তো জোড়া, আমি অস্মিকে কোলে নিয়েছি। আর এইদিকে অস্মি হয়েছে নাছুরবান্ধা, কিছুতেই আমার কোল থেকে ওর বাবার কোলে যাবে না। এই একটু আগে ওর বাবার কোল থেকে আমার কোলে আসতে চাইছিল না, তো এখন হয়ে গেছে উল্টো। বাচ্চাদের মন খেয়াল খুশির মন, ওদের মাথায় যখন যা চাপে ওনারা তাই করেন। কিন্তু অগত্যা এদিকে আমার খেজুর বলছি, এদিকে আমার কাজু এবং কিশমিশ দুটোই একদম মানে যতটা কালার হওয়ার দরকার তার থেকে একটু বেশি কালার হয়ে যাচ্ছে, সেই জন্য ওকে এখন দিতেই হবে। তো সেই জন্য কোনো রকমে ওর বাবার কাছে দিয়ে এই যে কান্না শুরু, মা মা করে, কিন্তু কিছু করার নেই। তো তাড়াহুড়ো করে আমি যা হোক করে চালগুলোকে ঢেলে দিয়ে আর কড়াইয়ের মধ্যে এরপরে আমি ওই একটু আর কি সামান্য মতো মিক্স করেছিলাম, নাহলে তো তলারগুলো একদমই আর কি কালার একটু ডিপ ব্রাউন চলে আসছিলো, কাজুগুলো কীরকম একটা হয়ে যাচ্ছিলো। আর যেহেতু আর কি আমার শ্বশুরমশাই আছেন, শাশুড়ি মা আছেন, সবারই একটা মনে প্রত্যাশা জন্মেছে, আশা জন্মেছে, আজকে সকাল থেকে এই সমস্ত প্রস্তুতি চলছে, তো একটু ভালো তো হতেই হবে। নিজে খেলাম বা আমার বাবার বাড়িতে কোনো কিছু রান্না, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু এখানেতে কারো মনে আশা দিয়ে সেগুলো তোমরা তো জানো অবশ্যই, একটু ভেঙে ফুটে বলার তো কোনো কিছু নেই। তো যাই হোক, এখানে এই যে অস্মি সমানে কান্না করেই যাচ্ছে। তারপরে আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে অস্মিকে নিলাম, যে বললাম যে না দাও, ওই নিয়েই রান্না করতে হবে, কী আর করা যায়। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটুখানি নিলাম। আর তোমাদের অস্মি তো সেই যখন থেকে চিকেন নিয়ে এসেছে তখন থেকে মাংস খাবো, এই মাংস কথাটা যে কোথা থেকে শিখেছে জানি না, আগে চিকেনই বলতো, কিন্তু সবাই মাংসই তো বলে, চিকেন কতজনই আর বা বলে। তো সেই জন্য সবার শুনে ও এখন মাংস ধরেছে। তো যাই হোক, এই যে ওনার এখন ডান পায়ের না বাঁ পায়ের কোনো একটা পায়ের, আমার আর এখন মনে নেই, কোনো একটা পায়ের যে ফুল প্যান্টটা পরে আছে সেটা একটুখানি উঠে গেছে। এই হয়েছে আমার আর এক মেয়ে, মানে ও ফুল প্যান্ট পরবে, কিন্তু একটা প্যান্ট যদি একটু উপরের দিকে উঠে যায় সেটা আর কি ওর সমস্যা। এই যে তোমরা দেখো, চালটা আমি একটু হালকা করে এখন একটু ভেজে নিচ্ছি, ঘি তো দিয়েছিলাম তোমাদেরকে বলেছি আবার, তো একটুখানি আর কি ভেজে নিলে ভালো একটু খেতে লাগে, তো সেই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই যে ওইদিকে পাশেতে তোমাদের দাদাভাই এখন চিকেনটা কষছে, এখন কষা শুরু হয়েছে, তারপরে এখন কখন হবে। এই যে তাড়াহুড়ো কী যে তাড়াহুড়ো করছে তোমাদের দাদাভাই, সেটা চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। সেই জন্যই তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে জানো পরীক্ষা চলছে, তো তোমরা জানিও আমাদের রান্নার প্রিপারেশনটা তোমাদের কীরকম লাগছে। আমাদের মানে সব রান্নাই মোটামুটি ভালো লাগে, মানে যেগুলো ভালো লাগে সেগুলি অবশ্যই আমরা করি, যেগুলো খারাপ লাগে সেগুলো কেন করব, কেউই করে না। তো তার মধ্যেই বাসন্তী পোলাওটা যেন তোমাদের দাদাভাই একটু বেশিই প্রিয়। তোমাদের দাদাভাইয়ের আর একটা প্রিয় ডিশ হলো কাশ্মীরি পোলাও, কিন্তু সেটা আজ পর্যন্ত আমি বানিয়ে উঠতে পারিনি বা আয়ত্ত করতে পারিনি। ইচ্ছা আছে মনে, একদিন হয়তো চেষ্টা করে দেখতে পারি। তোমাদের দাদাভাই রান্না করতে ভালোই বাসে, মাঝে মাঝে রান্না করে আমাদেরকে খাওয়ায়ও, কিন্তু সেইগুলো আর তোমাদের সামনে তুলে ধরা হয়ে ওঠে না। আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাই রান্না করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি তোমাদের দেখতে খুবই ভালো লাগছে। এই যে আমি হয়েই গেছে, জাস্ট ওই অস্মিকে কোলে নিয়েছে তোমাদের দাদাভাই, সেই জন্য অস্মিকে একা হাতে কোলে নিয়ে তো করতে পারছিলাম না, ভালো করে নাড়তে পারছিলাম না, তো সেই জন্য একটু ভালোভাবে নেড়ে দিয়ে শেষ মোমেন্টে জল দিয়ে দিলাম। জলটা এখানেতে সমস্যা কি হয়েছে জানো তো, আমার যতটা চাল হয়েছে তার পরিমাণে কড়াইটা হয়ে গেছে ছোট, যেটার জন্য কী কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে নয় পরেই একটা সময় বলবো। দিয়ে দিলাম সামান্য একটু নুন, বাস এবার একটু ভালো করে নুনটা চালের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। পোলাও করতে জাস্ট 5টা মিনিট কি 10টা মিনিট সময় লাগে, তার বেশি লাগে না, ঝট করে পোলাও রান্না হয়ে যায়। তোমরা কারা কারা বানাও আমাকে কিন্তু জানিও, আমার তো খুব ভালো লাগে, বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। এই যে তোমাদের দাদাভাইকে বললাম এতক্ষণ তো আমি ভিডিও করলাম, এবারে আমার একটু ভিডিও করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো আমাদের তিনজনকে অবশ্যই জানিও।